কেমন আছিস শ্রীজা? মায়ের কথা শুনে হালকা হাসলাম আমি। খানিকটা শব্দ করেই উত্তর দিলাম, যেমনটা তোমরা চেয়েছিলে তেমনই আছি। মায়ের কণ্ঠে অসহায়ত্ববোধ। মা হালকা ভাঙা সুরে বলে উঠল, এভাবে বলিস না মা, শুনতে বাজে লাগলেও এটাই সত্যি। তোমাদের সমাজ ব্যবস্থা আর সম্মানের কাছে আমার ইচ্ছা আর স্বপ্নগুলো নিছক মিথ্যেই ছিল। মায়ের কণ্ঠ ভারী, কিছু কিছু শব্দ আসছে। মানুষটা কাঁদার পর হালকা ফোপালে যেমন শব্দ হয় তেমন। হয়তো বা কাঁদছে। আমি কিছু বললাম না, নিশ্চুপ হয়ে রইলাম। মিনিট ৫-৬ মতো কেটে গেল, তবে মা এখনও লাইনে। ফোনটা কাটলো না, কথা বলছে না মা। কথা বলার মান অভিমানকে দূরে সরিয়ে আমিই বলে উঠলাম, ফোন দিয়েছিলে যে? মায়ের কঠিন উত্তর, কেন? মা হয়ে তোর কাছে কি আমি ফোন দিতে পারি না? আমি কটাক্ষ করেই বললাম, যদি আমার আশা আকাঙ্ক্ষা স্বপ্নের কথা না ভেবে নিজের বড় মেয়ের প্রেমিকের সঙ্গে ছোট মেয়ের বিয়ে দিতে পারো, সম্মানের ভয়ে কিছুটা জ্যান্ত কবর দেওয়ার মতো এই কাজটা করতে পারো, তাহলে এটা কেন পারবে না? এটা কোনো ব্যাপার নাকি? মা কথা কাটাতে বলে উঠলেন, তো রোজা তো প্রায় শেষের দিকে, ঈদ আসবে আসবে ভাব, কবে আসবে বাড়িতে? আমি মাকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা মা, ঈদ মানে তো আনন্দ, তাই না? মায়ের ছোট উত্তর, হ্যাঁ। যেখানে আমার সব আনন্দ শখ আহ্লাদগুলোই মরে গেছে, আনন্দের দিনে আমি কি করে আনন্দ করব মা? মা কিছু বলল না। হয়তো বা বুঝতে পেরেছে তাদের করা এমন বেমানান কাজ তার মৃতপ্রায় মেয়েটাকে একেবারে শেষ করে দিয়েছে। কিছুক্ষণ পর মা বলল, ভালো থাকিস আর নিজের যত্ন নিস। আমি বুঝতে পারলাম মোবাইল নামক ছোট্ট যন্ত্রটি দিয়ে বার্তা আদান প্রদান করার কাজ হয়তোবা সম্পন্ন হয়েছে। আমি ফোনটা কেটে দিলাম। ফোনটাকে বিছানার এক কোণা রেখে জানালার গ্রিলগুলোর ফাঁক দিয়ে বাহিরটা দেখতে লাগলাম আমি। আশপাশটা নারকেল গাছ দিয়ে ঘেরা, পাশে পুকুরের মতো ছোট্ট একটা নালা বা ডোবা, পুরোটার ওপরই শ্যাওলা দিয়ে ঘেরা। শ্যাওলার ওপর লাল রক্তরাঙ্গা কৃষ্ণচূড়া। ডোবার পাশটায় কৃষ্ণচূড়া গাছ থাকা এই অবস্থা একখানকার। দেখতে বড্ড সুন্দর লাগছে। হঠাৎ করে নূপুর আমার পাশে এসে বসলো, কাঁধে হাত রেখে বলল, আন্টি কীভাবে না বললেও পারতি, মা হয় তোর। আমার নেই তাই আমি বুঝি। আমি হালকা হেসে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালাম, এরপর ওর দিকে ফিরে বলে উঠলাম, আমাদের সব কিছুর মাঝেই ভালো খারাপ দুটোই অবস্থান করে। সব জিনিসের মাঝে ভালো খারাপ আছে, সব জিনিসেরই খারাপ দিক ভালো দিক রয়েছে। তুই বললি না তোর নেই তাই তুই বুঝিস, কথাটা ভুল আর অনেক পুরাতন। কথাটা কমন এখন। এটা আবেগ নিয়ে, অনেকটা আবেগ নিয়ে বলেছিস তুই, কিন্তু আমি তো পরিস্থিতি বুঝে বলেছি। আমি পরিস্থিতির শিকার। আমার অবস্থাটা তুই বুঝবি না রে নূপুর। যেমন করে আমি তোর অবস্থাটা পুরোপুরি বুঝি না, স্বজন হারানোর কষ্ট পুরোপুরি বুঝি না, তুইও আমার এই ভিন্ন অভিমান আর শুষ্ক কষ্টকে বুঝবি না। কষ্টের অনেক ধরন থাকে রে, এ ধরন বোঝা বড় দায়। কিন্তু তুই তো শরৎ ভাইকে ভালোবাসিস শ্রীজা। এক কথায় তোর মা বাবার জন্যই তুই তাকে পেয়েছিস, কিন্তু আমি তো তাকে এভাবে চাইনি। এ পাওয়ার কি লাভ হলো আমার? উনি এখন আমাকে ঘৃণা করেন নূপুর। আগে উনি আমাকে বুঝতো না, কিন্তু এখন উনি বুঝেও বোঝে না। সবটা জানার পর উনি ঘৃণা করেন আমায়। তবুও তো তাকে তোর করে পেয়েছিস শ্রীজা। আন্টি অন্যদের জন্য হলেও পেয়েছিস। আমি তো ওনাকে এভাবে চাইনি। ওনার কষ্টটা আমি বুঝি নূপুর। উনি তো দিকে চাইতো, আর আমি ওনাকে একজন মানুষকে না পাওয়ার কষ্ট অনেক গভীর, অনেক। এখন হয়তো বা তুই বলবি আমি তো ওনাকে আমার করে পেয়েছি। হ্যাঁ, আমি ওনাকে পেয়েছি আমার করে, সেটা হয়তো বা কাগজে কলমে। হয়তো বা কখনো একটা সময় আসবে, ঘর সংসার হবে, সন্তান হবে, কিন্তু উনি তো আমাকে হৃদয় থেকে ভালোবাসবে না, আমাকে অনুভব করবে না। ওনার পাশটাতে উনি আমাকে কল্পনা করবে না, কারণ উনি তো দিকে কল্পনা করতো। ওনার কল্পনা প্রিয় মানুষ হওয়ার আক্ষেপ হয়তো বা আমাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পোড়াবে রে নূপুর। জানিস নূপুর, যখন আমি ভাবি কেন আমি ওনার কল্পনায় থাকতে পারলাম না, তখন অনেক কষ্ট হয়, অনেক বেশি অভিমান হয়, খুব অভিমান হয়। কিন্তু পর মুহূর্তেই যেন অচেনা কেউ একজন এসে আমাকে জানায় দেয় যে আমাকেই কল্পনা করে না, আমাকে অনুভব করে না, আমাকে ভেবে যে হাসে না, তার প্রতি কিসের এত অভিমান? কি হবে এই অভিমান দিয়ে? বেলা শেষে কষ্ট, যন্ত্রণা, আক্ষেপগুলো তো আমারই সইতে হবে। কেন এত কষ্ট হয়? কেন হয়? কথাগুলো বলতে বলতে আমার দু চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল লবণাক্ত অশ্রুরাশি। গলাটা ধরে এলো। অজানা এক কষ্টে জর্জরিত হয়ে গেল পুরো শরীর। কষ্টগুলো যেন এবার রন্ধ্রে রন্ধ্রে বইতে লাগলো। অনেকটা ক্লান্তি অনুভব করলাম আমি। নিঃশব্দে চুপটি করে নূপুরের কাঁধে মাথাটা হেলিয়ে দিলাম। ঠিক এমনভাবেই আমি শরৎ ভাইয়ের কাঁধেও মাথা রাখতে চেয়েছিলাম। দিন শেষে যখন আমি বড্ড ক্লান্ত হব,
আশেপাশের হাজারটা মানুষ হাজার রকমের যন্ত্রণায় আমাকে জর্জরিত করে ফেলবে। এ একটা মানুষ হবে হাজার মানুষের দেয়া কষ্ট হতাশাকে দূর করার একমাত্র ঔষধ। কিন্তু তার হলো কই? পরিণয়ের আগে যে বিচ্ছেদ হলো, মাঝে মাঝে খুব বেশি বেহায়া মনে হয় নিজেকে। কখনো কারো কাছে এভাবে নিজের আত্মসম্মানকে বলি দেয়নি, কিন্তু শরৎ ভাইয়ের বেলায় যেন আত্মসম্মানীরা গা গুটিয়ে পালায়। বেহায়ার মতো তার পানে ছুটে যাই আমি। আর পরিশেষে মিলে বিষাক্ত বিচ্ছেদ। আর আমার প্রতি তার বিরক্ততা, অসীম রাগ। অপেক্ষার প্রহর কাটে না যেন। মাঝে মাঝে মনে হয় তাকে পাবার আগেই হারিয়ে ফেলবো আমি, এমন মনে হয়। তিনি আসবেন, ভালো টালো বোধহয় বাসবেন, তবে আমার জীবনে তার ভালোবাসার আগমন হয়তো বা আসবে বড় অবেলায়, বড্ড অবহেলায়। তার অবহেলাগুলো তার হয়েই তার কাছে ফিরে যাবে হয়তোবা। চোখ বন্ধ করে নিলাম আমি অনুভব করছি নূপুর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, হয়তোবা আমার কষ্টটা একটু হলেও অনুভব করছে সে। আর কিছু ভাবতে পারলাম না। বিশ্রাম নেবার জন্য হয়তোবা মস্তিষ্কটা এবার ঘুমের দেশে পাড়ি জমালো আমায় নিয়ে। শরীরটা এলিয়ে দিলাম নূপুরের ওপর। আমি বুঝতে পারছি, হালকা হলেও বুঝতে পারছি, নূপুর আমাকে বিছানায় শুয়ে দিয়েছে। ঈদ আসতে আর কয়েকদিন বাকি। সবে রিদা চলে গিয়েছে তার বাড়িতে, দিন 6-7 হবে। নূপুর আর আঁচল আমার সাথেই। কথা হয়েছে নূপুর নাকি ঈদে আঁচলের সাথে যাবে ওর বাড়িতে। আঁচলের আম্মু সুমি আন্টি ওকে জোর করেছে যেতে। নূপুর তো কিছুতেই যাবে না। শেষমেশ সবাই অনেক বলার পর ও রাজি হয়েছে। আর ঈদের সময় পুরো হলই খালি হয়ে যাবে প্রায়। পুরো একলা একটা হলে ও একা কী করবে, এই বলে ওকে রাজি করিয়েছি। আমি জানালার পাশে লাগানো পাতাভার গাছগুলোতে পানি দিয়ে চলছি। অনেকদিন যাবৎ পানি দেওয়া হয় না। মাঝে মাঝে ভুলে যাই গাছগুলোর যত্ন নিতে। কেমন মরা মরা টাইপ হয়ে গিয়েছে। এই সবই ভাবছিলাম। আমাদের ছাত্রী হলের ছাত্রীদের দেখাশোনা করার জন্য অনেক আন্টি বরাদ্দ রয়েছে। তাদের মধ্যে রয়েছে বিলকিস আন্টি। ব্যবহারও অনেক ভালো। হঠাৎ আমি তার গলার সুর শুনলাম। তিনি আমাদের জন্য বরাদ্দকৃত ঘরটার দিকে আসতে আসতে আমাকে উদ্দেশ্য করে বলছেন, সৃজা, তোমার সাথে দেখা করতে একজন লোক আইছে। নামটা কি জানি কইল? মনে পড়ছে, শরৎ। শরৎ আজকালকার মানুষও পারে কী সব নাম রাখে বাবা। শরৎ এটা কোনো নাম নেই। আপন মনে বকবক করতে করতে আমাকে কথাগুলো বলে চলে গেলেন উনি। শরৎ ভাইয়ের নাম শোনা মাত্রই চমকে উঠলাম আমি। মনে হুট করে প্রশ্ন জেগে উঠল, আবার কেন আসলেন উনি? কোনো উকিল ফুকিলকে ঘুষ খাইয়ে বেজায় টাকা খরচ করে আবার ডিভোর্স পেপার আনেননি তো? আশপাশটা লাল লাল ইটের বড় বড় দালান, সবুজ গাছের সমাহার। দেখতে ভালোই লাগছে। প্রীতিলতা হলের সামনে দাঁড়িয়ে আছি আমি আর আমার সেই কাঙ্ক্ষিত মানুষটি। একটু দূরেই দাঁড়িয়ে আছেন তিনি, শরৎ ভাই। সাদা সালোয়ার কামিজের সাথে মানানসই করা গাঢ় নীল রঙের ওড়নাটা বারবার মাথার ওপর টেনে তুলছি আমি। শরৎ ভাই আমার সামনে দাঁড়িয়ে, গায়ে সবুজ রঙের শার্ট, ঘেমে গিয়েছেন হালকা। তাই শার্টের কিছু অংশ গায়ের সাথে লেপটে গিয়েছে। লোকটা সত্যিই সুন্দর। তার চোখে অন্যরকম মায়া খুঁজে পাই আমি। চোখগুলো এমন দেখলে মনে হয় এখনই অশ্রু গড়িয়ে পড়বে, কিন্তু পড়ে না। কুচকুচে কালো মণি, জলে ভাসা তার চোখ, যেন ডোবায় সদ্য ফুটন্ত পদ্ম। পদ্ম ফুলটা আমারই বড্ড প্রিয়। ওনার চোখ দুটো আমার অনেক প্রিয়। কপাল থেকে পানি গড়িয়ে পড়ছে। হাতে থাকা টিস্যু দিয়ে যা বারবার মুছে চলেছেন। ঠান্ডা বাতাস বইছে। পাতার মর্মর শব্দ, পাখির কিচিরমিচিরে তৈরি হয়েছে মনোমুগ্ধকর এক পরিবেশ। শরৎ ভাই ডান হাতের আঙুলগুলোকে মুঠ করে হাতটাকে মুষ্টিবদ্ধ করে নিলেন। এরপর মুখের কাছে তার হাতটাকে নিয়ে গিয়ে খুক খুক করে কেসে উঠলেন। টিস্যু দিয়ে হাত মুছে মাঠের এক কোণায় ফেলে দিলেন ওটাকে। এরপর আমার দিকে তার দৃষ্টি নিক্ষেপ করলেন। মুহূর্তে আমার কেমন যেন লাগতে লাগলো, অচেনা একটা অনুভূতিতে জর্জরিত হয়ে যাচ্ছে আমি। শরৎ ভাই বলে উঠলেন, ফুপির সাথে এভাবে রাগ করার মানে কি সৃজা? ওনার কথায় অবাক হলাম আমি। ভাবলাম, তাহলে কি উনি সেই মহাখালী থেকে এই সাভারের দিকে এসেছেন শুধু এই কথাটা জানার জন্য? আমি বললাম, আমার ইচ্ছে। শরৎ ভাই রেগে গেলেন বোধহয়। জোর গলায় বলে উঠলেন, সবসময় নিজের ইচ্ছেকে প্রশ্রয় দিতে নেই, মাঝে মাঝে তা দমন করতে হয়। আমি নিরস কণ্ঠে বলে উঠলাম, সেটা তো সবসময় করে এসেছি শরৎ ভাই, কিন্তু আমিও তো মানুষ, আমারও তো ইচ্ছে আছে, আকাঙ্ক্ষা আছে, কোনো যন্ত্র তো নই আমি। শরৎ ভাই নিদারুণভাবে কথাটা এড়িয়ে গেলেন। বললেন, তুই আজই আমার সাথে যাবি। মহাখালী ফুপি তোর জন্য অপেক্ষা করছে। আমি অন্য দিকে ফিরে শক্ত কণ্ঠে বলে উঠলাম, যাব না আমি। শরৎ ভাই নাছোড়বান্দা, সে আমাকে নিয়ে যাবেই, এটা তার মূল উদ্দেশ্য। শরৎ ভাই আমাকে বলে উঠলেন, হলে গিয়ে কাপড় চোপড়, ফোন আর পাঁচটা নিয়ে আয়, বৈঠই লাগবে না আপাতত। আমি এবার জোর গলায় বলে উঠলাম, বলেছি না যাব না। জোর করছেন কেন আপনি? জোর করে কোনো কিছুই হয় না শরৎ ভাই। শরৎ ভাই বললেন, হয়, জোর করে সব হয়।
তুই এখনই যাবি। আমি হাসলাম। হালকা হেসে শরৎ ভাইয়ের দিকে দুর্বল দৃষ্টি নিক্ষেপ করে বললাম, যদি জোর করেই সব হতো তাহলে আমিও আপনাকে বাধ্য করতাম আমাকে ভালোবাসতে। জোর করে যদি সব হতো, দি নিজের মনের বিরুদ্ধে গিয়ে আপনার সাথে সংসার করতো শরৎ ভাই। জোর করে সব হলে তো আমাকে এমন অবস্থানে থাকতে হতো না। দিনে দিনে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছি আমি। যদি জোর করে সব হতো, আজ আমি আগের সেই হাসি খুশি প্রাণোচ্ছল সৃজার রূপেই থাকতাম। রাত জেগে চোখের অশ্রু ঝরাতে হতো না। শরৎ ভাই তার দৃষ্টি লুকিয়ে নিলেন। আমাকে বললেন, এবার ফুপি আর ফুপা পুরো বাড়িতে একা। অনু কোথায় গিয়েছে কোনো খবর নেই। আর তুই এই ছাত্রী হলে বসে বসে বিন্দাসভাবে ঈদ কাটাবি তা হবে না, বাড়িতে যাবি তুই। আমি আমাকে ভেজা চোখ নিয়ে শরৎ ভাইয়ের দিকে একবার তাকালাম। ভাঙা গলায় তাকে প্রশ্ন করলাম, আর কারো দৃষ্টি লুকাবেন শরৎ ভাই? আর কিভাবে কথা কাটাবেন আপনি? আপনার কি মনে হয় না এবার এসবের একটা খোলাসা হওয়া উচিত? শরৎ ভাই আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন। রুক্ষ কণ্ঠে তীক্ষ্ণ সুরে বলে উঠলেন, কিসের খোলাসা হওয়া উচিত? আমি হালকা হেসে বললাম, যে কারণে আপনি আমাকে ঘৃণা করেন। তোর মতো আমার এত ফালতু সময় নেই সৃজা, তাই এসব ফালতু বিষয় নিয়ে ভাবি না আমি। তাহলে দিকে নিয়ে যখন ভাবতেন তখন কি সেসব ফালতু বিষয় ছিল? বেশি কথা বলিস তুই, লাগাম ছাড়া হয়ে গিয়েছিস। আমি কিন্তু শরৎ ভাই কথা শেষ করবার আগে আমি বলে উঠলাম, কিছুই করতে পারবেন না শরৎ ভাই। আমার এসব লাগাম ছাড়া কথাবার্তা সহ্য করতে হবে আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। মা বাবাকে বলতেও পারবেন না আপনি, কাউকেই না, কারণ কাগজে কলমে সমাজের কাছে আমি তো আপনার স্ত্রী শরৎ ভাই, এটা আমার অধিকার। মৃত্যু শব্দটা শুনে ভয় পেয়ে গেলেন তিনি। গম্ভীর গলায় বলে উঠলেন, অনেক বেশি আবেগী হয়ে গিয়েছে ইদানিং। মৃত্যু এত সোজা না, বললে কেউ মরে যায় না সৃজা। বললে সবাই মরে না শরৎ ভাই, তবে অনেকে ভেতর থেকে মরে গিয়ে বাহিরটার মৃত্যুর অপেক্ষা করে। শরৎ ভাই রেগে গেলেন, হাতটা জোর করে ধরে বললেন, বড্ড বেশি বলছিস তুই। আমি বললাম ভালোবাসি শরৎ ভাই, ব্যাস। এই একটা কথাই ওনাকে দ্বিগুণ রাগিয়ে দিতে যথেষ্ট। হাত ছেড়ে দিলেন উনি আমার। হুট করে গালে চড় দিয়ে বসলেন। আমি গালে হাত দিয়ে ওনার দিকে তাকালাম। উনি রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, এটাই তোর প্রাপ্য। ভালো কথা তো শোনার মেয়ে তুই না। আমি ওনার দিকে অশ্রুসিক্ত দৃষ্টি নিক্ষেপ করলাম। বলে উঠলাম, যত যাই করেন আমার অনুভূতিগুলোকে তো মিথ্যে প্রমাণিত করতে পারবেন না আপনি। শরৎ ভাই আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠলেন, এটা তোর আবেগ, তোর ক্ষতি ছাড়া এই আবেগ আর কিছুই করবে না। নিয়ন্ত্রণ কর নিজেকে। কি দরকার নিয়ন্ত্রণ করার? যে নিয়ন্ত্রণ করতে গেলে নিজেকে নিজের কাছে অপরাধী মনে হয়। আপনি যত যাই বলেন শরৎ ভাই, কোনোদিনও আমার এই অনুভূতিগুলোকে দূর করতে পারবেন না। আমি যেভাবে আপনাকে পেয়েও না পাওয়ার যন্ত্রণায় ভুগছি, আপনিও সেই যন্ত্রণায় ভুগবেন। আমি তো আপনাকে নিজের চোখে দেখতে পেরেছি, বলতে পেরেছি সামনাসামনি, কিন্তু আপনি পারবেন না। আপনি বলবেন, বলতে চাইবেন, কিন্তু শোনার জন্য এই আমিটাই থাকবো না শরৎ ভাই। আমার থেকেও হাজার গুণ বেশি যন্ত্রণা ভুগতে হবে আপনাকে। শরৎ ভাই হাসলেন, বললেন, এই তুই ভালোবাসিস? যাকে ভালোবাসিস তাকে অভিশাপ দিচ্ছিস? তোর ভালোবাসার নমুনাই। অভিশাপ নয় শরৎ ভাই, মিলিয়ে নেবেন। দেরি করে ফেলবেন না যেন। যে ভালোবাসে সে বারবার আসে, কখনো দূরে যায় না, কিন্তু একবার যখন চলে যায় আর ফিরে আসে না। শরৎ ভাই ঠাট্টা করে বললেন, বাংলা সিরিয়াল বেশি দেখিস তুই, সিনেমার গল্প ভাবিস জীবনটাকে, আর কিছুই না। আমি হেসে ঠান্ডা গলায় বলে উঠলাম, কিছু গল্প তো মানুষের জীবন থেকেই নেওয়া হয় শরৎ ভাই। সত্য ঘটনা অবলম্বনে কত শত উপন্যাস তৈরি হয়, গুণে হিসেব করতে পারবেন না। শরৎ ভাই কিছু বললেন না। একবার শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কাউকে ফোন করলেন। কিছুক্ষণের মধ্যেই নূপুর একটা ট্রলি ব্যাগ নিয়ে এলো। ব্যাগটা আমারই। আমার ফোন আর পার্সটা শরৎ ভাইয়ের কাছে দিয়ে ট্রলিটা আমার সামনে দাঁড় করিয়ে রেখে বেস্টটা প্লাগ বলে চলে গেল। শরৎ ভাই আমাকে টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিলেন। বাড়িতে সেই সোফার উপর ধপ করে বসে পড়লেন শরৎ ভাই। আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখিয়ে ধমক দিয়ে বললেন, সার্কার দেখানোর জন্য নিয়ে আসিনি তোকে, ঘরে আয়। আমি ঘরে এসে ব্যাগটা এক কোণায় ঠেস দিয়ে রেখে দিলাম। নিজের ঘরে যাবার জন্য পা বাড়াতেই শরৎ ভাই ডাক দিল আমাকে। বলল, এই কই যাচ্ছিস, শুনে যা। লোডশেডিংয়ের জন্য লিফট অফ ছিল। গুনে গুনে পুরো 10 তলা সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠেছি আমরা। পুরো শরীর ঘেমে একাকার। একটা লম্বা শ্বাস ছেড়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম আমি। উনি আদেশে সুরে বললেন, ফ্যানের সুইচটা অন করে দে। বিনা বাক্য ব্যয়ে ফ্যানটা ছেড়ে দিলাম আমি। ওনার সামনে থাকা সোফাটার উপর গিয়ে ধপ করে বসে পড়লাম। আমি সোফায় বসা মাত্রই উনি আমাকে ধমক দিয়ে বলে উঠলেন, এই তোকে বসতে বলেছি আমি, বসলি কেন? আমি অবাক হলাম খানিকটা। মনে মনে ভাবলাম, এমন করছেন কেন উনি? বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠলাম, আপনাকে বলে বসতে হবে শরৎ ভাই? শরৎ ভাই অকৃতজ্ঞের মতো আমার কথার কোনো উত্তর না দিয়ে বলে উঠলেন, যা এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আয়।
যা গরম পড়েছে, এর মাঝে লোডশেডিংয়ের জন্য সিঁড়ি বেয়ে এসেছি এত দূর, তার উপর সাভার গিয়ে আবার এখানে ফেরত এলাম। আর তুই এমন অকৃতজ্ঞের মতো আমার কোনো সেবা যত্ন করছিস না? বাড়িতে মেহমান আসলে যে আদর যত্ন করতে হয়, ফুপি শেখায়নি তোকে? আমি রাগলাম অনেকটা। ওনার দিকে চোখ পাকিয়ে তাকালাম একবার, এরপর জোরে জোরে কদম ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। ধুমধাম আওয়াজ করে করে কাজ করছি আমি, অনেকটা রাগ লাগছে। লোকটা যখন তখন যা ইচ্ছে তাই করে, যখন ইচ্ছে মারে আবার জ্বালায়। এই খচ্চর লোকটা প্রেমে পড়তে হলো আমার, ভেবেই নিজের ওপর রাগ লাগলো। লেবু চিপে চিপে লেবুর উপর রাগ ছাড়ছি আমি। রান্নাঘর থেকে থালা বাসনের শব্দ পেয়ে রান্নাঘরের দিকে দেখলো শরৎ। সৃজা দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কি যেন বলছে আর শরবত বানাচ্ছে। দেখে হালকা হাসলো। পাশের ঘর থেকে মা এসে বললেন, এই সৃজা কি করছিস অমন শব্দ করে? আমি কটমট চোখে একবার ড্রয়িং রুমের দিকে তাকালাম। রেগে মেগে বেশ জোরেই বললাম, দেখছো না শরবত করছি তোমার ভাইয়ের ছেলের জন্য? আম্মু আমার দিকে অবুঝের মতো তাকিয়ে বলে উঠলেন, তো অমন করে রাগার কি আছে, শরবতই তো করছিস। বেচারা কত দূর থেকে জার্নি করে এসেছে, তোকে বলিয়ে বলে শরবত বানাতে হবে? এতটুকু জ্ঞান নেই তোর? আমার বেশ রাগ লাগলো এবার, আগের চেয়ে দ্বিগুণ হলো তা। আমি বললাম, তোমার ভাইয়ের ছেলেই শুধু জার্নি করে এসেছে? আমি তো আকাশে উড়ে এসেছি। লোডশেডিংয়ের জন্য তো উনি একাই 10তলা সিঁড়ি বেয়ে ওপরে উঠেছেন, আর আমাকে তো লোকে কোলে করে নিয়ে এসেছে, তাই না? মা আমার দিকে একবার শান্ত দৃষ্টিতে তাকালো। রান্নাঘরে এসে কিছু না বলে শরবতের গ্লাসটা হাতে করে নিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। আমি বেসিনের সামনে গিয়ে ট্যাপটা ছেড়ে দিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। এরপর ঘরে এসে বিছানার উপর শুয়ে পড়লাম। ওপরে তাকালাম আমি, সিলিংয়ে ফ্যান ঝুলছে, নিজের গতিতে ঘুরে চলছে ফ্যানটা। পাশে থাকা ফোনে নোটিফিকেশন বেজে উঠতেই ফোনটা হাতে নিলাম আমি। হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলাম অনুদির ফোন। দ্রুত ডায়াল করলাম আমি। ডায়াল করার 2 সেকেন্ডের মাঝের ফোনটা তুলল দি। মনে হচ্ছিল আমার ফোনের অপেক্ষাই করছিল দি। ফোনের ওপাশ থেকে দি বলল, কি খবর, কেমন আছিস? আর কেমন, এই তো চলছে দিনকাল কোনো রকমই আর কি। দি প্রশ্ন করলো, সামনে তো ঈদ, বাড়িতে যাবি না নাকি? মায়ের উপর এভাবে রাগ করে থাকলে হবে? আমি দিকে বললাম, বাড়িতে এসেছি একটু আগে, ভেবেছিলাম যাব না, কিন্তু হুট করে শরৎ ভাই কোত্থেকে এসে ঝামেলা টামেলা করে নিয়ে এলো আমাকে এখানে। দি অবাক হয়ে প্রশ্ন করলো, শরৎ এনেছে তোকে? মা বলেছিল নাকি? আমি বললাম, না, মা বোধ হয় মামনিকে বলেছিল, আর মামনি শরৎ ভাইকে। তো কেমন চলছে দিনকাল? মেয়াদ ভাইয়ের কি খবর? সে কোথায় এখন? দি হাসলো, বলল, দিনকাল তো ভালোই চলছে, এখন তো বাড়িতে আসেনি, বাইরে আছে কাজে একটু, এসে পড়বে ঘন্টাখানেক পরে। আমি হাসলাম, বললাম, তো শ্বশুরবাড়ির লোকেরা কেমন? নতুন বউকে আদর আপ্যায়ন ভালো করে করছে তো নাকি? দি দীর্ঘশ্বাস ফেলে বলল, আর আপ্যায়ন, শ্বশুরবাড়ি আর যেতে পারলাম কই, বিয়ে তো পালানোর পরপরই হয়েছিল। এরপর দুদিনে হোটেলে থেকেই ইংল্যান্ডে এসে পড়তে হলো। আমি অবাক হলাম, কৌতূহল নিয়ে বলে উঠলাম, ও বাড়ির লোকেরা বিয়ের কথা জানে আদৌ? তোদের কার্যকলাপ জানলে যদি পরে জানতে পারে, পরে কি হবে ভেবে দেখেছিস? দিয়ে হাসলো, আমাকে অভয় দিয়ে বলে উঠল, আরে বেটি চিল কর, ওরা সব জানে। আর মেয়াদের মা মানে আমার শাশুড়ি মা তো সেই পুরাই জোশ, আগের দিনের কোনো কিছুই তার মাঝে নেই। কথা বললে মনে হয় যেন বান্ধবীর সাথে কথা বলছি। একটু আগেই তো কথা বললাম, সে কি বায়না কেন ওখানে গেলাম না। মেহাদকে তো আচ্ছা মতো বকে দিয়েছে, বেচারা জরুরি কাজ ছিল তাই কদিনের মধ্যেই ফিরতে হয়েছে। বাড়ির লোকদের সাথেও দেখা সাক্ষাৎ করতে পারিনি ঠিক মতো। আমি হাসলাম, বললাম, তাহলে তো ভালোই, বান্ধবী হলো একটা। তো তোর শরৎ ভাইয়ের খবর কি? মশাইয়ের রাগ কমেনি এখনও? দির কথা শোনা মাত্রই মন কেমন করে উঠল আমার। আমি হেসে বলে উঠলাম, আর আমার লোকটা কোনোদিনও আমার ছিল না রে। কাউকে নিজের করে চাইলে যে এতটা ব্যয় হতে হয় জানা ছিল না আমার। মনকে কিছুতেই মানাতে পারি না। ওনার সময় আর আত্মসম্মান নামক কোনো শব্দ থাকে না আমার মাঝে। লোকটাকে আমার চাই, নিজের মনটাকেও মানাতে পারি না। দিয়ে হাসলো, বলল, ভালোবাসার ক্ষেত্রে আত্মসম্মানকে প্রাধান্য দিলে ভালোবাসার তোর জন্য নয়। ভালোবাসতে হলে একটু বেহায়া হতেই হয়, তা না হলে তাকে পাওয়া যায় না। পুরো জীবনের জন্য একটা মানুষের মন পাওয়া তো চারটেখানি কথা নয় সৃজা। আত্মসম্মান যারা আগে দেখে, যাদের একটু বেশি সম্মান, তারা কখনো ভালোবাসতে জানে না। আত্মসম্মান সবার ক্ষেত্রে দেখানো গেলেও কিছু মানুষের ক্ষেত্রে দেখানোটা ভুল ছাড়া কিছুই না। আমি হাসলাম, বলে উঠলাম, জানি তো দি, জানি বলেই তো ওনাকে ভালোবাসি, আর এত কিছু সহ্য করে আসছি। লোকে তো কত কথাই বলে, সবার কথায় তো আর নিজেকে পরিচালনা করা যায় না, তারা তো আর আমাকে বুঝবে না। দি হাসলো, বলল, তো এখন বল, তোর সংসারের কি খবর? আমি বললাম, আমার আবার সংসার, মানুষটাকেই গোছাতে পারলাম না। গুছিয়ে নিয়ে আগে, পরে দেখা যাবে। হুট করে মা ঘরে এলো।
আমায় বলতে লাগলো, কী রে সৃজা, কার সাথে কথা বলিস এত? কখন থেকে ডাকছি তোকে, কোনো খবর নেই, বকবক করেই চলছিস। আমি ভয় পেয়ে গেলাম। দিও বোধহয় হালকা ভয় পেল। আমি বললাম, আমার বান্ধবী মা, নূপুর ফোন দিয়েছে, জিজ্ঞেস করছে ভালো করে পৌঁছেছে কি না। মা আমার দিকে তাকিয়ে বলে উঠল, আম্মু আমার দিকে সন্দেহান চোখে তাকিয়ে বলে উঠল, নূপুর ফোন দিয়েছে তোকে, তাও এই সময়? আমি আমতামতা করে বললাম, হ্যাঁ ফোন দিয়েছে। ফোন দেওয়ার কোনো সময় থাকে নাকি? ফ্রেন্ডের কাছে ফোন দিয়েছে, প্রেম করতে তো আর দেয়নি। ও এখন লাইনে আছে, পরে কথা বলছি তোমার সাথে। আমার এমন উত্তর পেয়ে মা কিছু একটা ভেবে চলে গেল। মা ঘর থেকে বেরোতেই আমি দ্রুত কদমে বেলকনির দিকে এগিয়ে গেলাম, কারণ বেলকনি থেকে ড্রয়িং রুমে কথা শোনা যায় না। ফোনটা কানের পাশে চেপে মুখের এক পাশে হাত নিয়ে গিয়ে ফিসফিস করে দিকে বলে উঠলাম, রাখছি দি, মা এসেছিল, কোনো মতে কথা কাটিয়েছি, কাল ফোন দিব, বুঝে গেলে সমস্যা। দি বুঝতে পারলো, হয়তো বা খানিকটা ভয় পেল, বলে উঠল, আচ্ছা আচ্ছা রাখ এখন, পরে তোর সমস্যা হবে। আমাকে রাখতে বলে দি নিজেই লাইনটা কেটে দিল। আমি ফোনের দিকে তাকিয়ে হালকা হাসলাম। দিয়ের জন্য ভালোই লাগছে, মানুষটা তার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে, তার সাথে সংসার করছে। তবে একটু একটু খারাপও লাগছে এই ভেবে যে এবার রোজার ঈদটা দিকে ছাড়া কাটাতে হবে। ইফতারের পরের সময়টাতে আমাদের কথা কাটাকাটি হতো বেশি, কারণ ইফতারির পরের সময়টাতে যে কাজগুলো থাকে সেগুলো করার মতো আর শক্তি ইফতারির পরে থাকে না। সকলে বেশ ক্লান্ত হয়ে পড়ে। সাহারির সময় তো খাবার গরম করা নিয়েও বেশ ঝগড়া হতো। একবার তো ঈদের দিন জামা নিয়ে ঝগড়া বেঁধেছিল আমাদের মাঝে। সে কি ঝগড়া! পরের দিন নিজেই ওর প্রিয় জামাটা আমাকে পরতে দিয়েছিল। জীবনে চলার অনেক পথেই দিয়ে স্যাক্রিফাইস করেছে, আমিও করেছি কিছু কিছু। তবে ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি ভালো দি আমাকেই বেসেছিল। ওর সাথে আমার ঝগড়াও হতো অনেক। জীবনের এমন একটা ঈদ যে ঈদটা কাটাতে হবে দিকে ছাড়া। দি তো বিড়িতেই নেই, কতটা একাকিত্বের মাঝে আছে দি ভাবলেই মন খারাপ হয়ে যাচ্ছে। অনেক জল্পনা কল্পনা করতে করতে ঘরে এসে বসলাম। আমি ঘরে আসা মাত্রই আম্মু আমার ঘরে এলো, হাতে নীল রঙের একটা নতুন চাদর, সাথে কোলবালিশ সহ বালিশের দুটো কাভার। আম্মু চাদর আর কাভারগুলো বিছানার উপর রেখে আমাকে আদেশে সুরে বলে উঠল, বিছানা এগুলো বিছিয়ে নে আর ঘরটা একটু গোছা। আমি আম্মুর দিকে আহামকের মতো তাকিয়ে বলে উঠলাম, এগুলো এখানে কেন? বিশেষ কোনো দিন নাকি আজ? নতুন চাদর বিছাতে বলতেছ? আম্মু বলল, ও আমি তো বলতেই ভুলে গিয়েছি, আজ শরৎ যাবে না, বেশ রাত হয়েছে, আমি যেতে বারণ করেছি ওকে। রাতের খাওয়া দাওয়া শেষ করে ও আসবে, তাই দ্রুত ঘরদোর গোছা আর খাবার পরিবেশন করবি তুই। আমি বললাম, আমি কেন? আর শরৎ ভাই আমার ঘরেই ঘুমাবে কেন? গেস্ট রুমটা গুছিয়ে দিলেই তো পারো। আম্মু চোখ পাকিয়ে তাকালো আমার দিকে, বেশ জোরে ধমক দিয়ে বলে উঠল, আহাম্মক মেয়ে, আক্কেল জ্ঞান হয়নি তোর এখনো? শরৎ কেন গেস্ট রুমে ঘুমাবে? ও কি গেস্ট? তোর নানুর বাড়িতে আমরা গেলে কি তোর বাবা গেস্ট রুমে ঘুমায়? আর শরৎ কি তোকে বিয়ে করেছে আলমারিতে শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য নাকি? শুধু জাবিতে পড়লে হয় না, ঘর সংসার করার জন্য আক্কেল থাকা লাগে। দ্রুত আয়। আম্মুর ধমক খেয়ে চুপ করে রইলাম আমি। সত্যি তো, বাবা তো কখনো গেস্ট রুমে ঘুমোয় না, কিন্তু আমি আর শরৎ ভাই এক ঘরে কেন? লোকটা আজ আসুক, আমি কিছু বললেই ঢং করবে আর তলে তলে ঠিকই টেম্পো চালাবে। চালানো বের করছি টেম্পো। এসব ভাবতে ভাবতে ঘর গুছিয়ে নিলাম আমি। খাওয়া দাওয়ার পর্ব শেষে ঘরে এলেন শরৎ ভাই। ওনার আগেই আমি ঘরে এসে বসেছিলাম। উনি বিছানায় বসে বসে ফোন টিপছেন। আমি ঘর থেকে বেলকনিতে চলে গেলাম। নূপুরকে একটা ফোন করলাম। রিসিভ করা মাত্রই আমি রাগ ছাড়তে শুরু করলাম ওর উপর। বললাম, কী রে, এই লোকের সাথে এবার তোরাও তাল মেলাতে শুরু করেছিস তাই না? নূপুর বোধহয় ভয় পেল, জানা শর্তে অবিজয়ের মতো প্রশ্ন করল, কোন লোক? কিসের তাল? কোন গাছের তাল? কে কোন তালের সাথে কোন তাল মেশালো আবার? কিছুই বুঝলাম না আমি, একটু বুঝিয়ে বলতো দোস্ত। আমি রেগে গেলাম, রাগা শর্তে ফিসফিস করে বলে উঠলাম, চুপ, একদম চুপ, এখন সাজা সাজা হচ্ছে। শরৎ ভাইয়ের সাথে প্ল্যান করে তোরাই আমাকে এখানে পাঠিয়েছিস তাই না? নূপুর হাসলো, বলে উঠল, পাঠাবো না তো কী করব? তুই যা শুরু করেছিস, একা একা এ হলে তুই থাকবি? পাগলে পেয়েছে তোকে, আর কিছু না। বাদ দে, এমন ফিসফিস করছিস কেন? জোরে কথা বল। আমি দাঁতে দাঁত চেপে বললাম, যমরাজ পাশের ঘরে আছেন শুনলে কেল্লা ফতে। নূপুর ওপাশ থেকে হু হু করে হেসে উঠল, বলল, বাহ, জিজুকে তো ভালো ভয় পাস তুই। আমি বললাম, আমি কাউকে ভয়টই পাই না। শোন, আমি একবার আসি, এরপর দেখিস আমার সাথে এমন করার পরিণাম কত ভয়াবহ হয়। নূপুর হাসলো, খানিকটা ভয় পাবার ভান করে বলে উঠল, ওরে আল্লাহ, ভয় পাইছি, আমি অনেক ভয় পাইছি। সৃজা এসে আমাকে খতম করে দিবে, এখন কই লুকাবো? আমি বললাম, এই ঢং করবি না একদম, তোরা আমার ফ্রেন্ড না, ওই শরতের চেলা বলতো।
আমাকে সাপোর্ট না করে তোরা এসব করছিস, পরিণাম ভালো হবে না নূপুর। আমি আসি একবার, তোর হাড় গুঁড়ো করে গ্লুকোজ বানিয়ে খাবো আমি। শরৎ ভাই হুট করে পাশের ঘর থেকে বলে উঠল, কার সাথে এত কথা বলছিস তুই? আমি বললাম, তা জেনে আপনার কি? আপনি তো আর বউ মানেন না আমাকে। যার সাথে মন চায় কথা বলবো, যার সাথে ইচ্ছে পালিয়ে যাব, আপনার কি তাতে? শরৎ ভাই কিছু বলল না, তবে আমি স্পষ্ট তার এগিয়ে আসার শব্দ পেলাম। তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিলাম আমি। শরৎ ভাই বেলকনিতে এসে বললেন, দ্রুত ঘরে আয়, ঘুম পেয়েছে আমার। আপনি ঘুমোন না, আমি কি ঘুমোতে বারণ করেছি নাকি? শরৎ ভাই রাগলো বোধ হয়, বলে উঠল, তো বেলকনির দরজা খুলে ঘুমাবো আমি? লাইট অফ কর, দরজা লাগা। আমি কোমরে হাত রেখে বলে উঠলাম, পারবো না। শরৎ ভাই রেগে মেগে তাকালেন আমার দিকে। আমি বললাম, আপনার সাথে এক ঘরে ঘুমোতে পারবো না আমি, আমার অস্বস্তি হয়। শরৎ ভাই এমন ভান করলেন যেন তার কিছু যায় আসে না। বললেন, তো আমি কি করব? তোর অস্বস্তি হয়, আমার তো হয় না। দ্রুত কর, কাল কাজ আছে আমার, দ্রুত উঠতে হবে। তোর মতো এত ফালতু সময় নেই আমার। বলেই চলে যেতে লাগলেন উনি। আমি ওনার পেছন পেছন যেতে যেতে বলে উঠলাম, একা একটা অবলা মেয়ের সাথে ঘুমাতে চাচ্ছেন আপনি, যাকে আপনি বউই মানেন না? আমার সন্দেহ হচ্ছে শরৎ ভাই, আপনার মনে কোনো কুমতলব টতলব নেই তো? অনেকটা চটে গেলেন শরৎ ভাই। আমার দিকে এগিয়ে আসতে আসতে বলেন, তুই কি আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলছিস? আমি ওনাকে এভাবে এগিয়ে আসতে দেখে হালকা ভয় পেলেও মনে সাহস জোগাড় করে বলে উঠলাম, এমন করে একা একটা অবলা মেয়ের ঘরে জোর করে ঘুমোতে চাইলে তো ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠবেই শরৎ ভাই। শরৎ ভাই এগিয়ে আসতে লাগলেন আমার দিকে, আমি পিছিয়ে যেতে লাগলাম। হুট করেই আমি ভয় পেয়ে শরৎ ভাইয়ের দিকে তাকালাম। পেছাতে পেছাতে এক পর্যায়ে দেয়ালের সাথে লেগে গেলাম আমি। শরৎ ভাই এগিয়ে এলেন, আমাদের মাঝে তেমন দূরত্ব নেই। ভয়ে চোখ জোড়া বন্ধ করে নিলাম আমি। মিনিট পাঁচেক কেটে যাবার পরও কোনো কিছু পরিবর্তন না দেখতে পেয়ে চোখ মেলে দেখলাম শরৎ ভাই দরজার ছিটকিনিটা লাগিয়ে বিছানার উপর গিয়ে শুয়ে পড়েছেন। নিজের কাণ্ডে নিজে অনেকটা লজ্জা পেলাম। চুপচাপ বিছানার উপর গিয়ে বসে পড়লাম। শরৎ ভাইকে বলে উঠলাম, আমি কোথায় ঘুমাবো? শরৎ ভাই উল্টো পাশ হয়ে গায়ে কাঁথা মুড়িয়ে শুয়ে আছেন। শরৎ ভাই আমার দিকে না তাকিয়ে ওপাশ থেকে বলে উঠলেন, চোখ কি আকাশে থাকে তোর? খাটের উপর বসে আছিস, আবার বলছিস কোথায় ঘুমাবি? বিশাল জায়গা আছে এদিকে, ঘুমে ধরলে ঘুমিয়ে পড়, আর তা না হলে জেগে থাক। বলে ঘুমানোর উদ্দেশ্যে আবার চোখ বন্ধ করে নিলেন তিনি। আমার রাগ লাগলো। শরৎ ভাইয়ের কাণ্ড কারখানা বুঝে উঠতে পারি না আমি মাঝে মাঝে। রাগ করে ওনার দিকে তাকিয়ে রইলাম আমি। না, ওনার কোনো হেলদোল নেই, তা দেখে রাগ আরও বাড়লো আমার। আমার ঘুম হারাম করে নিজে কতটা শান্তিতে ঘুমোচ্ছে দেখো। হুট করে আমার মাথায় কিছু একটা এলো। আমি চুপটি করে শুয়ে পড়লাম ওনার পাশে। মনে মনে মিটিমিটি হাসছি আমি। দেখলাম শরৎ ভাই ঘুমিয়েছেন মাত্র। আমি একটু এগিয়ে গিয়ে ওনার পাশে শুয়ে পড়লাম। যথারীতি উনি আর একটু পিছিয়ে গেলেন, আমি আর একটু এগিয়ে গেলাম। এমন করতে করতে উনি এক পর্যায়ে দেয়ালের সাথে লেগে গেলেন, কিন্তু কিছুই বললেন না। এমন করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল ছিল না আমার। বৈশাখের প্রথম সকাল। কাঠফাটা রোদের প্রখর তাপের দহনে পুড়ছে দেয়ালগুলো। হাত দেয়া যায় না বললেই চলে। উত্তপ্ত হয়ে আছে দেয়ালগুলো। হাত দেয়া যাচ্ছে না বললেই চলে। আমাদের ছাদটা বিশাল। বিশাল ছাদের নানান স্থান জুড়ে রয়েছে নানান রকমের গাছ। যেহেতু সময়টা নানান রকম ফলের, কিছু কিছু পুরাতন গাছে নতুন নতুন ফল ধরেছে। নানান ফলের ঘ্রাণে পরিবেশে অন্যরকম এর সৌন্দর্য এসেছে। ছাদের আশপাশটা একটু ঘুরে দেখছি আমি। শরৎ ভাই যায়নি এখনও। সকালের দিকে মামনি ফোন দিয়েছিল, বললেন বিয়ের পর প্রথম রোজা, তাই আমাকে সাথে করে নিয়ে যেতে। ছাদের দরজা ঠেলে কেউ একজন ঢুকলো বোধ হয়। আমি চমকে পিছনে ফিরে দেখলাম শরৎ ভাই আসছেন এগিয়ে। উনি এগিয়ে এসে বলতে লাগলেন, কখন যাবি তুই? আমার কাজ আছে অনেক, দ্রুত আয়, আমি একটু পরে চলে যাব। আমি শরৎ ভাইয়ের দিকে চোখ জোড়া ছোট ছোট করে তাকালাম। এরপর বললাম, এত কাজ আপনার? সারাদিন কি কাজ করেন না তো আপনি? ছুটির দিনেও কাজ? আমার কথাগুলো হয়তোবা শরৎ ভাইয়ের কাছে অহেতুক লাগলো, তাই তিনি বিষয়টা এড়িয়ে গিয়ে বলে উঠলেন, দ্রুত চল, এমনিতেই অনেক কাজ রয়েছে আমার। বলেই পা চালিয়ে চলে যেতে লাগলেন শরৎ ভাই। আমি ওনার পিছু পিছু যাচ্ছি। লিফটের এক কোণায় দাঁড়িয়ে আছে আমি, আরেক কোণায় শরৎ। নিস্তব্ধতায় ঘেরা পরিবেশ। 10 তলায় এসে পড়তেই দরজা খুলে ঘরের ভিতর ঢুকে গেলেন তিনি। ওনার হাবভাব বুঝি না, হুটহাট চঞ্চল আবার হুটহাট গম্ভীর। কোনো কথা না বলেই টেবিলের ওপর থেকে মানিব্যাগ সহ ফোনটা নিয়ে নিলেন তিনি। মাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ফুপি যাচ্ছি আমি, কেউ যদি যেতে চায় তাহলে দ্রুত বোরকা টোরকা পরে তৈরি হয়ে আসতে বলো, সময় নেই আমার। মা ইফতারি তৈরির প্রিপারেশন নিচ্ছিলেন। শরৎ ভাইয়ের কথা শুনতে দ্রুত হাত ধুয়ে আঁচলে হাত মুছতে মুছতে আমার ঘরে এগিয়ে এলেন তিনি। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ মা, এখন যাবি কেন? আমি ইফতারের জন্য কত আয়োজন করলাম, সব বৃথা যাবে। এখন যেতে পারবি না, যেতে হলে রাতেই যাবি, তা না হলে আমার বাড়িতে আর আসবি না। এই রকম চড়াই পাখির মতো আসা যাওয়া চলবে না। শরৎ ভাই শান্ত দৃষ্টিতে তাকালেন মায়ের দিকে।
মিষ্টি হেসে বললেন, ফুপি একটু বোঝার চেষ্টা করো, আমার জরুরি কাজ আছে, ওগুলোর জন্য যেতে হবে আমায়। আমি আবার আসবো তো? মা নাছর বান্দা মাথা নেড়ে বললেন, না, তোর আর আশা লাগবে না। আর তোর এমন মিষ্টি কথায় আমি কোনো মতেই ফাঁসছি না বাপু। শরৎ ভাই হাঁপ ছাড়লেন, বললেন, তুমি তো বোঝার চেষ্টা করো, আমার জরুরি কাজ আছে, যেতে হবে। মা এবার তার স্পেশাল টেকনিক ইউজ করতে লাগলেন। হালকা ইমোশনাল হয়ে বলে উঠলেন, বুঝেছি আমি, তোর ফুপিকে কি আর ভালোবাসবি তুই? এখন তো বড় হয়েছিস, কত শত কাজ তো ল নিয়ে পড়ছিস, কদিন পর লয়ার হবি, তখন তো ফুপিকে আরও মনে থাকবে না। শরৎ ভাই ভালো মতো ফেসেছেন, হয়তোবা তা বুঝতে পেরেছেন তিনি। অসহায় দৃষ্টিতে তাকালেন মার দিকে। মায়ের দৃষ্টির ভাষা বদলালো না। কোনো কুল কিনারা না পেয়ে মান সম্মানকে বাপের বাড়ি পাঠিয়ে এবার উনি অসহায় দৃষ্টিতে তাকালেন। ওনার চোখের ভাষায় বলে দিচ্ছে উনি সাহায্য চাইছেন। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। উনি বিড়বিড় করে বললেন, একবার হেল্প কর, আর কখনো হেল্প চাইব না তোর কাছে। আমি রাজি হলাম। মায়ের দিকে তাকিয়ে বলে উঠলাম, আরে মা, কে বলেছে শরৎ ভাই তোমাকে ভালোবাসে না? আগের চেয়ে আরও বেশি ভালোবাসে এখন। তাই তো এখনও চুপ করে আছেন। আর তুমি জানো না চুপ থাকা সম্মতির লক্ষণ? চলো দ্রুত চলো, কত কাজ বাকি রয়েছে। নতুন জামাই উনি, বাড়ির আদর আপ্যায়ন তো করতেই হবে। বলে মাকে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে লাগলাম আমি। পেছন ফিরে দেখলাম শরৎ ভাই আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন। বেশ চটেছেন মনে হয়। হাসি আটকে রাখতে পারলাম না আমি। নিঃশব্দে হাসলাম আমি, যা শরৎ ভাইয়ের চোখে পড়ল। ওনার দৃষ্টি আরও শক্ত হলো। তার চোখের ভাষায় বলছি, সৃজাকে সে ছাড়বে না। এইভাবে তাকে ফাঁসানোর কোনো মানে হয় না। কি খবর সৃজা, এতদিন পর মনে পড়লো মামনিকে? শরৎ না নিয়ে এলে তো আসতিও না। আমি হাসলাম, মামনিকে জড়িয়ে ধরে বলে উঠলাম, তুমি আর তোমার বরের বোন, এই দুজনের জ্বালায় একটুও কোনো জায়গায় দুদণ্ড শান্তিতে থাকার জো নেই আমার। একজন বলে আমার বাড়ি আয়, আরেকজন বলে আমার বাড়ি আয়। আমি মানুষ একটা, আর আবদার তোমাদের হাজার জনের। মামনি বললেন, আমার বেলায় তোর সব জ্বালা বুঝি আমি। কে হই আমি তোর? কিছুই তো না। আর যদি তুই আমার মেয়ে হতি এভাবে বলতে পারতি না। আমি তোর মা না, এটাই বোঝাতে চাচ্ছিস তো তুই? মামনির কথা শুনে আমি কিছু বলতে যাব তার আগে কারো হু হু করে হাসার শব্দে পেছনে ফিরে তাকালাম আমি। আমার সন্দেহই সঠিক। লোকটি আর কেউ নয়, আমার সেই চিরচেনা লোক শরৎ ভাই। ওনার হাসির ধরনে বুঝলাম মামনির কথায় বেশ মজা পেয়েছেন তিনি। তিনি আমার দিকে তাকিয়ে পিঞ্চ মেরে বলে উঠলেন, রিভেন্স রিভেন্স, বুঝলি সৃজা, প্রকৃতির বিচার সব। আমি চোখ দুটো ছোট ছোট করে তাকালাম ওনার দিকে। কদিন একটু চুপ ছিলেন, এখন আবার শুরু হয়েছে ওনার এসব কাহিনী। শরৎ ভাই মানুষটা সর্বদাই চঞ্চল ছিলেন, আর ওনার ছোট বলে আমার আর দির সাথে এমন ফাজলামো করতেন তিনি। কিন্তু দির সাথে ওনার সম্পর্কের পরপরই নিজ থেকে ওদের মাঝ থেকে বের হয়ে আসি আমি। বিষয়টা দিয়ে ধরতে না পারলেও শরৎ ভাই ঠিকই আজ করতে পেরেছিলেন, তাই তিনিও আমার সাথে তেমন একটা মিশতেন না আগের মতো। কিন্তু হুট করে শরৎ ভাইয়ের এই পরিবর্তন ভাবাচ্ছে আমায়। কেন করছেন তিনি এমন? হুট করেই বা তার এমন পরিবর্তন কেন?